গায়ত্রী দেবরা, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান। আজ আমরা কথা বলবো রিকারেন্ট প্রেগনেন্সি লস কিংবা বারবার গর্ভপাত নিয়ে। কখন বলি আমরা রিকারেন্ট প্রেগনেন্সি লস? যদি কারো 2 বা তার বেশিবার পরপর প্রেগনেন্সি লস হয়, স্পন্টেনিয়াস লস হয় এবং প্রেগনেন্সিগুলো 20 সপ্তাহ পৌঁছাবার আগে লস হয়ে যায়, তাহলে আমরা তাকে বলি রিকারেন্ট প্রেগনেন্সি লস। সাধারণত একটা প্রেগনেন্সি লস নিয়ে আমরা খুব বেশি কিছু ওয়ারিড হই না, কিন্তু যদি কারোর পরপর 2 বা তার বেশিবার প্রেগনেন্সি লস হয় তখন আমরা অবশ্যই অনেকগুলো ইনভেস্টিগেশন করি, তার কারণটা বোঝার চেষ্টা করি এবং কিছু স্টেপ নেওয়ার চেষ্টা করি যাতে কিনা পরবর্তীকালে এই জিনিসটাকে আটকানো যায়। এবার একটা প্রেগনেন্সি লস হলেও আমরা অনেক সময় ইনভেস্টিগেশন করি যদি দেখা যায় যিনি গর্ভবতী হয়েছেন তার বয়স 35 বা তার বেশি বা ওই কাছাকাছি বয়সের, সেক্ষেত্রে একটা প্রেগনেন্সি লস হলেও আমরা একটু অ্যালার্ট হয়ে যাই। কিংবা যদি দেখা যায় কারোর ক্ষেত্রে অনেকদিন ধরে প্রেগনেন্সি আসছিল না, ইনফার্টিলিটির সমস্যা ছিল, সাবফার্টিলিটির সমস্যা ছিল, তারপরে সে কনসিভ করেছে এবং সেই কনসিভ করার পরে সেই প্রেগনেন্সিটা লস হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে একটা প্রেগনেন্সি লস হলেও আমরা একটু ইনভেস্টিগেশন করিয়ে দেখে নেওয়াটা পছন্দ করি। অ্যাকচুয়ালি প্রেগনেন্সি লস একটি হলে পরেও যার প্রেগনেন্সি লস হচ্ছে তার জন্য যথেষ্ট ডিভাস্টেটিং, সে মেন্টালি এবং ফিজিক্যালি দুরকম ভাবে খুবই স্ট্রেসফুল হয়। তো যদি আমি বলি যে রিকারেন্ট প্রেগনেন্সি লসের কারণ কি, সেটা আমরা কি করে ডিটেক্ট করব এবং সেগুলিকে কি কি ট্রিটমেন্ট আছে, সেটা বুঝতে গেলে আগে বুঝতে হবে একটা হেলদি প্রেগনেন্সিকে কন্টিনিউ করার জন্য কি কি দরকার হয়। যদি খুব সহজভাবে বোঝাই তাহলে আমি বলতে পারি ধরুন একটা চারা গাছ, নতুন চারা গাছ তৈরি হবে, সেটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? প্রথমে সেই চারা গাছ তৈরি করার জন্য একটা ভালো উন্নত মানের বীজ দরকার হবে। সেই বীজ যে মাটিতে বপন করা হবে সেই মাটিটা অনুকূল হতে হবে সেই বীজের জন্য, এবং তার সাথে লাগবে অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ, প্রপার সানলাইট লাগবে, এয়ার লাগবে। এবার এই একই জিনিসগুলো যদি আমি হিউম্যান রিপ্রোডাকশনের চিন্তা করি, তাহলে একটি মানব শিশু হেলদি ওয়েতে তৈরি হবে তার জন্য আমার কি কি লাগবে? একটা হেলদি ভ্রূণ লাগবে, মানে এমব্রায়ো, সেটা ভালো হতে হবে, হেলদি হতে হবে, কোনো রকম জেনেটিক প্রবলেম থাকা চলবে না। সেই ভ্রূণ যেখানে বড় হয়ে উঠবে, মানে মাটির সমতুল্য যদি বলি আমি, তাহলে সেখানে মায়ের জরায়ু বা ইউটেরাস, সেই ইউটেরাসটা সেই প্রেগনেন্সিটাকে পূর্ণাঙ্গ সময় পর্যন্ত 9 মাস পর্যন্ত ক্যারি করার উপযুক্ত হতে হবে। আর কি হতে হবে? অনুকূল পরিবেশ। এবার অনুকূল পরিবেশ বলতে এখানে আমি মেইনলি বলতে চাইছি মায়ের ওভারঅল হেলথ কেমন, তার বডি ওয়েট কেমন আছে, তার কোনো রকমের আনট্রিটেড থাইরয়েড প্রবলেম আছে কিনা, তার কোনো রকমের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা, কোনো ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আছে কিনা, বা কোনো রকমের ব্লাড ক্লটিং ডিসঅর্ডার আছে কিনা, সেগুলো হলো এর মাধ্যমে আসে। এবার আসি ইনভেস্টিগেশনে। যদি এরকম সমস্যা কারো থাকে তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করি এবং কিভাবে আমরা এগোই। তাহলে ইনভেস্টিগেশন যদি আবার আমি বলি যে মায়ের ওভারঅল জেনারেল হেলথ, আমরা দেখি তার থাইরয়েড স্ট্যাটাস কেমন, থাইরয়েড রিপোর্ট করানো হয়, সুগার রিপোর্ট কেমন আছে সেটা দেখা হয়, দেখি তার কোনো রকমের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা, তার কোনো হাইপার ইনসুলিনেমিয়া এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, মায়ের কোনো রকমের স্মোকিং বা অ্যালকোহলিজমের কোনো হ্যাবিট আছে কিনা, থাকলে সেগুলিকে আগে থেকে সেগুলিকে ছাড়িয়ে নিতে হয়, কোনো ব্লাড ক্লটিং ডিসঅর্ডার আছে কিনা, এই সবগুলি আমরা কোনো ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে বেসিক আমরা এই রিপোর্টগুলো আমরা অবশ্যই করাই সেই ক্ষেত্রে। এবার যদি আসি ইউটেরাসে কি কি প্রবলেম থেকে এগুলো হতে পারে। ইউটেরাসে খুব কমনলি আমরা দেখতে পাই ইউটেরাসে সেপ্টাম থাকতে পারে, মানে একটা পর্দা মতো থাকতে পারে যা দিয়ে ইউটেরাসের যে ক্যাভিটিটা হয় সেই ক্যাভিটিটা ডিভাইড হয়ে যাচ্ছে। সেই যে সেপ্টামগুলো সেটা অনেক ক্ষেত্রে পার্শিয়াল হয়, মানে আংশিক হতে পারে, বা একটা ফুল গ্রোন সেপ্টাম থাকতে পারে, পূর্ণ সেপ্টামও থাকতে পারে। তো সেটা বোঝার জন্য ইউজুয়ালি আল্ট্রাসাউন্ড বা 3D আল্ট্রাসাউন্ড কিংবা সোনোহিস্টেরোগ্রাম কিংবা HSG করে আমরা এগুলোকে ডিটেক্ট করতে পারি। এছাড়াও থাকতে পারে কোনো ইউটেরাইন পলিপ থাকতে পারে, সেই পলিপ থাকার ফলে ইউটেরাসের ক্যাভিটি ডিস্টর্টেড হয়ে যায়, বা কোনো যদি ফাইব্রয়েড থাকে সেটাও আমরা USG মাধ্যমে বুঝতে পারি, যেটা কিনা ইউটেরাইন ক্যাভিটিকে ডিস্টর্ট করে দিচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে প্রেগনেন্সি আর্লি মিসক্যারেজ হয়ে যাওয়ার, আর্লি লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতেও পারে। এবার যদি বলি, আমি বলেছিলাম যে হেলদি ভ্রূণ থাকার জন্য, তো হেলদি ভ্রূণ আছে কি না নেই সেটা বোঝার জন্য পরীক্ষা নিরীক্ষাগুলো অতটা সহজ নয়। সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু জেনেটিক টেস্ট করতে হয়, ক্যারিওটাইপিং করতে হয়, বাবা মায়ের ক্যারিওটাইপিং করতে হয়, এবং অ্যাবোটাস মানে যে জিনিসটা বেরিয়ে গেল প্রেগনেন্সি লস হয়ে যাওয়ার পরে সেই জিনিসটাকেও আমরা
ক্যারিওটাইপিং করতে পারি। তো এইগুলো খুব সহজ পরীক্ষা নয়, তাই আমরা সাধারণত খুব শুরুর দিকে এই টেস্টগুলো আমরা করাই না। আগে দেখি যেগুলো সহজলভ্য, যেগুলো সহজে করতে পারি, যেগুলো সহজে ট্রিটেবল, সহজে কারেক্টেবল, সেগুলোই আমরা আগে করি। তারপরেও যদি না কারণ ধরা পড়ে এবং দেখা যায় তারপরেও প্রেগনেন্সি লস হচ্ছে, তাহলে আমাদেরকে জেনেটিক টেস্টের ব্যাপারগুলিকেও আনতে হবে। জেনেটিক এই কারণগুলো মোটামুটি 4% অফ রিকারেন্ট প্রেগনেন্সি লসেসে এই জেনেটিক কিছু কারণ আমরা দেখতে পাই। এবার এই যে আমি 3 রকমের ডিভিশন করলাম, তার বাইরেও দেখা যায় সব পরীক্ষা নিরীক্ষা করার পরেও অলমোস্ট 30% অফ কেসেসে কোনো রিজন আমরা পাই না, কোনো কারণ খুঁজে পাই না কেন প্রেগনেন্সিগুলো বারবার লস হয়ে যাচ্ছে। তাহলে এবার কি করণীয়? ট্রিটমেন্ট কি? আবার সেই ডিভিশনে আসি, যদি কোনো এরকম মেডিকেল ডিসঅর্ডার থাকে তাহলে অবশ্যই সেগুলিকে ট্রিটমেন্ট করতে হবে। যদি জরায়ুতে বা ইউটেরাসে ওই যে সেপ্টাম বললাম, ফাইব্রয়েড বললাম, পলিপ বললাম, এগুলো থাকে, তাহলে সবগুলি মোটামুটিভাবে সার্জিক্যালি কারেক্টেবল। তাহলে সার্জিক্যালি কারেক্টেবল হলে তাহলে আগে আমরা সার্জারি করব, তারপরে একটু সময় দেব, তারপরে তাকে কনসিভ করার জন্য অ্যাডভাইস করব। আর তারপরে যদি আসি আমি ওই জেনেটিক প্রবলেমে, সেটা কারেকশন করাটা একটু ডিফিকাল্ট, তো সেগুলো আমরা এখানে আলোচনার মধ্যে আনছি না। এবার যেটা বললাম যে আরো যে প্রায় 30% কেসেসে দেখা যাচ্ছে যে কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না, এত পরীক্ষা নিরীক্ষা করার পরেও কারণ খুঁজে পাই না। এবার সেই সমস্ত ক্ষেত্রেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি আপনার সেরকম হয়ে থাকে বা যদি কেউ এগুলো ফেস করে থাকে, পরবর্তী প্রেগনেন্সিতে আমরা বলি যে সেটা সাকসেসফুলি কন্টিনিউড হবে আপ টু 9 মান্থস, সেই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে অলমোস্ট 70 to 80%। তো আমরা সবকিছু কারেকশন করলাম, যদি কারেকশন করা নাও পেলাম, কোনো কারণ খুঁজে পেলাম না, তাতেও যদি কেউ কনসেপশনের আগে থেকে, প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে অ্যাডভাইস নেয়, প্রপার মেডিকেশন শুরু করে, প্রেগনেন্সি শুরু থেকে প্রপার মেডিকেশনে চলতে থাকে, তাহলে সাকসেসফুল প্রেগনেন্সি কন্টিনিউ হবে আপ টু 9 মান্থস, সেই সম্ভাবনা কিন্তু 70 to 80%। তাহলে হতাশ হওয়ার জায়গা নেই। আর এরপরও যদি কোনো কোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।